প্রতি বছর ঈদ, পূজা, সরকারি ছুটি কিংবা বিশেষ উপলক্ষে বছরের বড় একটি অংশই ঢুকে যায় ছুটির আমেজের মধ্যে। এই বিশ্রাম ভিত্তিক সময়টি হয়তো আমাদের জন্য সামাজিক কিংবা পারিবারিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ, কিন্তু অর্থনৈতিক অবস্থা অনেকটা অচল হয়ে যায় কিংবা স্থবির হয়ে পড়ে। সেই সাথে ব্যাংক, শেয়ার বাজার কিংবা কাস্টমস হাউস বলতে পারি আমরা, পোর্ট অপারেশনে অনেকটা স্থবিরতা দেখা যায়, কমে যায় উৎপাদন, হয়তো ব্যাঘাত ঘটে রপ্তানি বাজারেও। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মতো একটি বিকাশমান অর্থনীতির দেশে দীর্ঘ ছুটি আসলে কতটা অর্থনীতির স্থবিরতাতে প্রভাব ফেলতে পারে, কিংবা সঠিক নীতির মাধ্যমে এই ছুটি অর্থনীতির সহযোগিতা করতে পারে কিনা, এই সব বিষয় নিয়ে আজ আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমি রাবিয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের আলোচনাটা এগিয়ে নিতে দুজন সম্মানীয় অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, একে একে পরিচিত হব তাদের সাথে। আমার প্রথমেই ডানে রয়েছেন মাজেদুল হক, অর্থনীতি বিশ্লেষক। এরপরেই রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান এনবিআর। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমি প্রথমেই যেতে চাচ্ছি জনাব মাজেদুল হক, আপনার কাছে আমি যে বিষয়টি নিয়ে আসলে প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে, আমরা জানি যে আমাদের এখন এই মুহূর্তে একটা দীর্ঘ ছুটির সময় আজকের দিনেই শেষ হয়েছে, শেষ ছুটি প্রায় 10 দিনের একটি ছুটি কাটিয়ে এসছি আমরা। প্রশ্ন হচ্ছে, দীর্ঘ ছুটির সময় দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে আসলে কতটা ব্যাহত হয় বলে আপনি মনে করেন? জি, দেখুন যে বাংলাদেশের অর্থনীতি নিয়ে এবং সামষ্টিক অর্থনীতি নিয়ে যখন সমালোচনা চলছিল এবং বাজেটের দুর্বলতাগুলো নিয়েও সমালোচনা চলছিল, সেই সময় ঈদুল আজহার 10 দিনের ছুটি পালিত হলো এবং বাংলাদেশের অর্থনীতি পালন করলো আমার কাছে মনে হয়েছে। এবং অর্থনীতি পালন করার ফলে কি কি ঘটেছে অর্থনীতিতে, এবং এটা দেখেন যে অর্থ উপদেষ্টা কিন্তু প্রথমে বলেছিল যে অর্থনৈতিক কার্যক্রম চলমান থাকবে, এবং উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে নেপালে তো আপনার যখন হয় পূজা হয় তখন তো 30 দিনের ছুটি থাকে, তাহলে বাংলাদেশে 10 দিনের ছুটি সমস্যা নাই। বাট নেপালের কর টু জিডিপি রেশিও 22%, আমার কর টু জিডিপি রেশিও 7%, তাই না? তাহলে অন্যান্য দেশের যে উদাহরণ আমি দেখলাম, তাদের সামষ্টিক অর্থনীতির যে সূচকগুলো যেটা দেখলাম, মানে বেটার দ্যান বাংলাদেশ ইকোনমি, সেটা আমার কাছে মনে হয়েছে। তো বাংলাদেশের অর্থনীতি যখন আসলে স্থবিরতার ভিতরেই চলে গেছে, সেই সময়টা আসলে আমরা 10 দিন ছুটি পালন করেছি, এবং যারা চাকরিজীবী ছিল তারা খুব খুশি হয়েছে, যারা ব্যবসায়ী ছিল তাদের মনটা খারাপ হয়েছে। কারণ বন্দরে দেখা গেছে যে যখন নর্মাল কার্যক্রম বন্দরে হয় তখন প্রতিদিনই 4000 কন্টেনার খালাস করা হয় বন্দরে, কিন্তু গত এক সপ্তাহে বন্দরে কন্টেনার খালাস করা হয়েছে মাত্র 1000। তাহলে স্ট্যাগনেন্ট পড়ে আছে কন্টেনারগুলো, আপনার অনেক কন্টেনার এখন কিন্তু জমা হয়ে আছে। এবং এই যে কন্টেনারের সাথেই তো আমার অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত, এবং এতে করে যেটা দেখা গেছে, এটার সাথে যে ব্যাংক যে বন্ধ রাখা হয়েছে, ব্যাংক মাঝে মাঝে বিশেষ অঞ্চলে কিন্তু খোলা রাখা হয়েছে, শিল্প অঞ্চলে খোলা রাখা হয়েছিল, সেটা হচ্ছে যে তাদের শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার জন্য। কিন্তু এই ব্যাংক বন্ধ হওয়ার কারণে যেটা দেখা গেছে, এবং রিমোট অঞ্চলে যেটা দেখা গেছে, জেলা শহরে যেটা দেখা গেছে, যে আপনার তারল্য সংকট পড়ছে, মানে নগদ টাকার সংকটে পড়ছে ব্যবসায়ীরা। নাম্বার 2 হচ্ছে যে ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রি করার মাধ্যমে যে টাকাটা জমছে, সে টাকাটা নিয়ে তারা আবার ভয়ভীতির ভিতরে, মানে একটা এর ভিতরে আছে, মানে নিরাপত্তাহীনতার ভিতরে আছে। কারণ এই টাকাটা, ক্যাশ টাকা তারা কেউ রাখতে চাচ্ছে না, এটা তারা ব্যাংকের মাধ্যমে ব্যাংকে জমা রাখতে চাচ্ছে। তাহলে ব্যাংক ব্যবস্থা যে বন্ধ রয়েছে, এবং এটার সাথে কি জড়িত, এটার সাথে সব থেকে ক্ষতি হয়েছে যেটা আমি বলবো, সেটা হচ্ছে হুন্ডি বেড়ে গেছে এই কয়েকদিনে। কারণ আপনার অফিসিয়াল চ্যানেলে রেমিটেন্স পাঠানোর কোনো সুযোগ ছিল না, কারণ ব্যাংক তো বন্ধ। তাহলে রেমিটেন্স যে গ্রোথটা হচ্ছিল, আমরা 27%, 26% রেমিটেন্স গ্রোথ দেখলাম, একটা পজিটিভ সাইডে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে মানে ঈদের পরেও যে রেমিটেন্স যে আসে না, তাও না। মানে রেমিটেন্সের প্রভাবটা কিন্তু সবসময় চলমান থাকে, সেটা হচ্ছে যে 1 টাকা হতে পারে বা 10 টাকা হতে পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে হুন্ডির
ট্রানজ্যাকশন লেনদেনটা বেড়ে গেছে এবং অফিসিয়াল চ্যানেলে যে রেমিটেন্স পাওয়ার কথা ছিল সেটা কিন্তু কমে গেছে এবং এর ফলে বৈদেশিক মুদ্রা মজুদের সাথে যে সম্পর্কিত সেটা কিন্তু মানে এটা একটা প্রভাব পড়ছে। তাহলে সার্বিকভাবে বলা যায় যে অর্থনৈতিক স্থবিরতা আসলে বলবো না, বন্দরের কার্যক্রম কিছুটা সচল ছিল এবং এটা রাষ্ট্রীয় পর্যায় থেকে একটা নির্দেশনা ছিল। কিন্তু আরেকটা বিষয় আমি বলবো যে বাজার মনিটরিং বাংলাদেশে তো আসলে আপনার কাঁচা বাজার যে শাকসবজির বাজার যে মনিটরিং যারা করবেন তারাও তো ছুটিতে চলে গেছে। তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে কিছু কিছু ক্ষেত্র আছে, কিছু কিছু সেক্টর আছে তাদেরকে আসলে ঈদের ছুটি হলেও মানে আমি বলবো যে টিম ওয়াইজ তাদেরকে ভাগ করে দেওয়া আমি বলবো। কারণ হচ্ছে যে বাজারে কিছু পণ্যের দাম বেড়ে গেছে, কিছু ব্যবসায়ীরা এটা মানে এই সুবিধাটা নিচ্ছে। আজকেও আমি এটা নিউজ এটা নিয়ে ইন্টারভিউ দিলাম। তাহলে যে এই যে বাজার মনিটরিং এর বিষয়টা, ভোক্তা অধিকার আইন যেটা আছে, বাংলাদেশ কম্পিটিশন কমিশনের যে পিপুলগুলো আছেন তারা আসতো আসলে বাজারকে দেখভাল করার জন্য, মনিটরিং করার জন্য, সুশাসন নিশ্চিত করার জন্যই তাদের দায়িত্ব। কিন্তু এতে করে দেখা যাচ্ছে যে এর ভিতরে কারণ মানে কিছু পণ্যমূল্যের দামও বেড়ে গেছে, কিছু ব্যবসায়ী সুযোগ গ্রহণ করেছে, আর বন্দরের যে অ্যাক্টিভিটিস, যে বন্দরটা 85% ইনকাম এদেশে দেয় সেই বন্দরের অ্যাক্টিভিটিসটা স্থবির হয়ে গেছে, এটা সত্য কথা। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সামনে থেকে রাষ্ট্রীয় পর্যায় থেকে এমনভাবে সিদ্ধান্তটা গ্রহণ করা উচিত যে যেখানে আমার অর্থনৈতিক কর্মকাণ্ডটা আসলে মানে ব্যাপকভাবে সম্পর্কিত সেই খাতগুলো আসলে খোলা রাখা উচিত এবং জনজীবন যেন বিপর্যস্ত না হয়, সেখানে মানে আপনার কাঁচা বাজার মনিটরিং করার দায়িত্ব যেন সরকার। আপনাকে ধন্যবাদ মাজিদুল হক। আমি যেতে চাই মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে। আমরা একটু আগে শুনছিলাম বিভিন্ন দিকগুলো, আমাদের আরেকজন অতিথি মাজিদুল হক উনি বলছিলেন যে দীর্ঘ ছুটির কারণে কি কি প্রভাব পড়তে পারে আমাদের অর্থনীতিতে। আমরা জানি একটু আগেই জনাব মাজিদুল হক বলছিলেন যে নেপালে তো দীর্ঘ সময় ছুটি পায় তারা পুজোর সময়। আমরা সেই সাথে দেখতে পাই যে চায়নাতেও দেখা যাচ্ছে তাদের নববর্ষের জন্য প্রায় 1 মাসের মতো একটা ছুটি থাকে। তাদের যে নববর্ষ সেই তার পরপরই ইংরেজি নববর্ষ শুরু হয়ে যায়। তো এই যে দীর্ঘ একটি সময়, চায়নার মতো একটি উন্নত দেশেও এত বড় একটি সময় ছুটিতে কোনো প্রভাব পড়ে না অর্থনীতিতে, আমাদের দেশেই কেন লম্বা সময় বা দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতিতে এত বড় সংকটের একটি চিত্র দেখা যায়? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে প্রেক্ষাপটের। নেপাল, চীন বা অন্যান্য দেশ তারা হয়তো সারা বছর এমনভাবে কাজ করে যে তাদের এই 1 মাস ছুটিতে তার কোনো প্রভাবের কোনো ব্যাপার পড়ে না। কিন্তু যে দেশের নিত্য নৈমিত্তিক কাজের সাথে জড়িত, যেমন মাজিদুল হক সঠিক বলছিলেন, আমি নিজেও গ্রাম থেকে গতকাল ফিরেছি, দেখলাম নগদ টাকা দিয়েছে ইউএনও সাহেব, একটা স্কুলকে নগদ 1 লাখ টাকা দিয়েছেন ওই ছুটি শুরু হওয়ার পরের দিন আর কি দিয়েছেন। এখন ওই ভদ্রলোক কোথায় রাখবেন টাকা? উনি বলছে ভাই আমি তো এই 1 লাখ টাকা তো রাখার সাহস পাচ্ছি না, ব্যাংক থাকলে আমি সঙ্গে সঙ্গে জমা দিতাম। হ্যাঁ, যে দেশের অর্থনীতি নিত্য নৈমিত্তিক অবস্থা ব্যবস্থার দ্বারা প্রভাবিত হয়, পরিচালিত হয়, মানুষের ওতপ্রোতভাবে তার জীবনের সাথে জড়িত থাকে, সেই দেশে ছুটির যদি বিভাজন এবং তার যদি ঠিক যথাযথ প্রেক্ষাপট বিবেচনা করে না দেওয়া হয় তাহলে কিন্তু এটা দুর্বিধ হতে। আমি অন্যভাবে আসি, রাজস্ব আয়ের ব্যাপারটাই বলি। এই যে মে আর জুন মাস, মে মাস এবং জুন মাস হচ্ছে আমার রাজস্ব আহরণের ড্রাইভ দেওয়ার একটা শ্রেষ্ঠ সময়। আমার গত 9 মাসে যত রেভিনিউ আর্নড হয় এই এপ্রিল, মে, জুনে এটা হয়। কারণ অনেকে আগে দেন নাই, এখন দেবেন। তারপরে অনেকের কাছ থেকে কিছু তার কিছু মালামাল আগের থেকে ছাড় গলি তিনি অ্যাডভান্স দিতে পারেন, অনেক ধরনের ব্যাপার থাকে। এই সময় খাতাপত্র মিলানো হয়, হিসাব হয়। ঠিক সেই সময় যদি যে কারণেই হোক কিছুদিন যদি দেখা যায় কর্মবিরতি, কিছুদিন দেখা যায় যদি যেই বড় একটা লম্বা ছুটি, হ্যাঁ, আপাত দৃষ্টিতে মনে হবে যে ঠিক আছে আমার পোর্ট তো খোলা ছিল বা আমার কয়েকটা কাস্টম হাউস খোলা ছিল। এটা তো না, এটা তো এই অর্থনীতিটা হচ্ছে সকলের একটা সম্মিলিত অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। সেখানে সেই জন্যেই আমি গত কয়েক বছর যাবৎ, 2-3 বছর যাবৎ আমি ছুটির ট্রেন্ডগুলো যেটা দেখছি সেখানে যুক্তি থাকে এই পক্ষের, সরকারি পক্ষের, যে আমি যদি ছুটি অল্প করে দেই তাহলে সবাই হুমড়ি বাড়ি যেতে থাকবে, প্রচুর ট্রাফিক জ্যাম হবে এবং ফিরে আসার সময়েরও সবাই খুব বিরাট সমস্যা হবে। যেমন করোনার সময় একবার হঠাৎ করে বলা হলো তাড়াতাড়ি চলে আসো কাজের, তখন ঝামেলা হয়েছিল। তো সেই জন্যই কেউ কেউ মনে করে থাকেন, অতি বাদীরা যারা বলে কি আরাম প্রিয় বাদীরা, তারা ব্যাখ্যা করেন এইভাবে, ছুটি লম্বা করে দাও তাহলে সবাই আস্তে আস্তে আসবে, সবাই আস্তে আস্তে যেতে পারবে, সবাই বাড়ি কিছুদিন থাকতে পারবে। হ্যাঁ, ওইটুকু ঠিক আছে, সামাজিক সখ্যতা
বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ ভালো, এটা এটা দরকারও আছে একটু ছুটির ওই সময়। কিন্তু আমার হচ্ছে প্রতি মুহূর্তের আমার অর্থনীতির কর্মকাণ্ডের সাথে জড়িত যেসব বিষয়, যে মানুষগুলো তাদের, যেমন মাজুলা ওটাও ঠিকই বলেছেন, বাজারে সাপ্লাই নেই। গতকাল পর্যন্ত আমি অনেক দোকানে বাজারে যে কিছুই পেলাম না, মানে পাওয়া গেল না, কেন? ছুটিতে আছে, সবাই ছুটিতে আছে। ইভেন মাছের বাজার, সবচেয়ে বড় মাছের বাজার, সেখানে মাছ কিনতে যেয়ে দেওয়া গেল, মাছ নাই, কারণ ওই লোক মাছ ধরতে যায় নাই, অথবা সে মনে করেছে যে এই মাছ তুললে বাজারে বিক্রি নাও হতে পারে, নাও আসতে পারে। এই যে ছুটির একটা, যেমন আমি একটা হাসপাতালেও দেখলাম যে কি ব্যাপার, ও ডাক্তার সাহেব ছুটিতে গেছেন। হ্যাঁ, ইভেন একটা ক্লিনিকে, আমি স্থানীয় একটা ক্লিনিকে যে দেখলাম যে তারা 10 দিনই ছুটিতে আছে। তাই আমি বললাম, এই 10 দিন কি মানুষের জ্বর হবে না, অসুখ হবে না, তার কি ওষুধ লাগতে পারে না? আপনি মনে করলেন যে আমি ছুটি দিয়ে তারপর তার বাড়ি বেশ দূরে আছে, সে চলে গেছে। তাই এই যে ব্যাপারগুলোতে আমি আবার বলছি, প্রেক্ষাপট, চীন, নেপাল যাই বলি, তারা যেমন জাপানের কথাই বলি, অমানসিক পরিশ্রম করে, তারা সকল মুহূর্ত করে, কিন্তু তারা ওই যে বছরের তাদের একটা টাইম আছে, 1 সপ্তাহ তারা ছুটি নেয়, এবং এই 1 সপ্তাহ ছুটি মানে তারা ছুটিই মনে করে, এবং তারা আগের থেকে তাদের হিসাব কষা থাকে যে এই 1 সপ্তাহ ছুটি নিলে আমার এই কর্মকাণ্ড, এই বিষয়গুলো, এটা 1 বছর আগের থেকে প্ল্যান করা থাকে যে আমার এই সময়ের ভিতরে এই কাজ শেষ করতে হবে, এবং এটা যেন অন্য কোনো কিছুতে প্রভাব না পড়ে। আমাদের তো ওই পরিকল্পনা নাই। আমাদের ঈদের চাঁদ ওঠার পরে তারপরে আমি ডিসিশন নেই যে ছুটি 10 দিন দেবো না, 8 দিন দেবো না, 6 দিন দেবো। এখন তখন তো আর আরেকজনের পরিকল্পনা করার সময় থাকে না যে আমি ওই সময়টা কিভাবে কাভার আপ করবো বা কি করব আর কি। সেই জন্য আমি মনে করি যে অর্থনীতির নিজস্ব চেহারা চরিত্র অনুযায়ী, তার বৈশিষ্ট্য অনুযায়ী, তার কর্মকাণ্ড, পা চলা, হাঁটা চলা, যাই বলি, সেটা করা উচিত। আপনাকে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আমরা একটা ছোট বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে ফিরবো আলোচনায়। আমি এই মুহূর্তে আবারও যেতে চাচ্ছি মাজেদুল হক আপনার কাছে। আপনি একটু আগেই আপনি বলছিলেন বন্দরের কথা, অনেক রপ্তানিতে ব্যাঘাত ঘটে এই লম্বা ছুটিতে, ব্যাংকিং খাতের কথা বলছিলেন। দেখা যাচ্ছে বেশ কিছু কারখানা মালিক এবং ব্যবসায়ী সংগঠনগুলো বলছে এইভাবে গড়পড়তা ঈদের ছুটি দেওয়ায় অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়েছে। এটা ব্যবসায়ীদের কথা, বিশেষ করে ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটির পর আবার ঈদ উল আজহারও এমন একটি ছুটি কারখানা উৎপাদন ব্যবস্থা ব্যাহত হওয়ার অভিযোগ তাদের। সেই সাথে ওনারা আরেকটি কথা বলেন, সেটা হচ্ছে যে 10 দিন পর ঈদের ছুটি কাটিয়ে আসার পরও দেখা যাচ্ছে সপ্তাহখানেক যায় তাদের সেই ছুটির আমেজ কাটতে কাটতে যে প্রোডাক্টিভিটি অনেকটা কমে যায়, উৎপাদন অনেক ব্যাহত হয়। এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করবেন। জি, দেখুন যে আমাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে আসলে ব্যবসা বান্ধব সিদ্ধান্ত নিতে হবে। কারণ প্রাইভেট সেক্টর কিন্তু আপনার যে কর্মসংস্থান বলেন, সেটা কিন্তু 85% অবদান রাখছে প্রাইভেট সেক্টর বাংলাদেশের। তাহলে ব্যবসা বান্ধব নীতি নিয়ে আমাদের উচিত। তাহলে আমরা যে সিদ্ধান্তটা গ্রহণ করলাম, তাহলে কি আমাদের ব্যবসায়ীদের কি কোনো প্রতিনিধি রেখে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছি কিনা, সেটা একটা প্রশ্ন কিন্তু রাষ্ট্রের কাছে। আমাদের অনেক সিদ্ধান্ত আমরা গ্রহণ করি, সেটা হলো সেখানে এক্সপার্ট থাকে না, সেখানে প্র্যাকটিশনার থাকে না, সেখানে কনসার্ন পিপুল থাকে না, সংশ্লিষ্ট খাতের সংশ্লিষ্ট এক্সপার্ট থাকে না। এটা বাংলাদেশের একটা অনেক বড় একটা দুর্বলতা, এবং এটার কারণে কি হয় জানেন, পলিসি কনফ্লিক্ট হয়। আচ্ছা, তাহলে এই যে বড় একটা ছুটি, আমি লম্বা ছুটি দিলাম, স্যার যেটা বললেন যে চায়না বলেন, চীন বলেন, জাপান বলেন, এনারা যে ছুটিগুলো উপভোগ করে, এর পিছনে তো অনেকগুলো কারণ রয়েছে। তাদের অর্থনীতি তো ওইভাবে সুসজ্জিত, তারা অলরেডি, আমি তো বললাম যে আপনার কোয়ার্টার জিডিপি রেশিও এশিয়াতে 15 থেকে 17% অনেক আছে, তাই না? তাহলে আমার দেশের কি অবস্থা? আমার দেশে তো খুব জবথুব একটা অর্থনীতির ভিতর দিয়ে আমরা পার করছি, অর্থনীতি তো আইসিইউতে রয়েছে। তাহলে এই প্রেক্ষাপটে যখন আমি ছুটি ঘোষণা করব, আমি ব্যাংক হচ্ছে অর্থনীতির চালিকা শক্তি, বাংলাদেশের ব্যাংক ইন্ডাস্ট্রি। কারণ বাংলাদেশে এটা আমি আগেও বলেছি যে বাংলাদেশের যে 4টা খাত, যে ব্যাংকিং খাত, বিমা খাত, স্টক মার্কেট এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, 4টে খাতের ভিতরে একটা খাতই শুধু আস্থা অর্জন করতে পেরেছে, সেটা ব্যাংকিং খাত। বাকি 3টা খাত এখন আস্থা অর্জন করতে পারেনি বাংলাদেশে, যেটা উন্নত বিশ্বে 4টে খাতই আস্থা অর্জন করছে, এবং উন্নত বিশ্বে 4টা খাতই সমানভাবে তারা প্লে করছে, অবদান রাখছে অর্থনীতিতে। বাট বাংলাদেশে
মাত্র 1। তাহলে ব্যাংকিং খাত আমি বন্ধ করছি, ব্যাংকিং খাতের আমার তাহলে তো আমার ব্যবসায়িক কর্মকাণ্ড, আমার রেমিটেন্সের যে প্রবাহ এইটা। এবং আরেকটা কথা আমি বলবো, দেখেন যে বাংলাদেশে যে এমপ্লয়মেন্টের যে সিনারিও, সেটা তো 85% 86% মানুষ নন ফর্মাল সেক্টরে আপনার জীবিকা নির্বাহ করছে, নন ফর্মাল সেক্টরের উপরে কাজ করে জীবিকা নির্বাহ করছে। তাহলে নন ফর্মাল সেক্টরে কি হয়, যে কাজ আছে তা টাকা আছে, মজুরি আছে, কাজ নেই তা মজুরি নেই। একটা ফর্মাল সেক্টরের যে ফর্মাল সেক্টরের পিপুল তার একটা কাঠামো আছে, তার বেতন কাঠামো আছে, সে আপনার লেবার লর অন্তর্ভুক্ত। কিন্তু নন ফর্মাল সেক্টরে তো আমরা কাউন্ট করছি না। তাই নন ফর্মাল সেক্টরে যে এই যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর এই উচ্চ মূল্যস্ফীতির ভিতর দিয়ে নন ফর্মাল সেক্টরে যারা কাজ করছে, তাদের যে জীবিকা, সেই জীবিকা তো তারা এই মানে তাদের যে আয় থেকে তো তারা বঞ্চিত হলো। তাহলে তাদের এইটার সাথে কি হচ্ছে, প্রকৃত আয় কমছে, এটা তার আপনার পার্চেসিং পাওয়ার কমে গেছে, হ্যাঁ, ক্রয় ক্ষমতা কমে গেছে। তাহলে এক শ্রেণীর মানুষ মানে ছুটিটা ভোগ করছে খুব ভালোভাবে, আর এক শ্রেণীর মানুষ কিন্তু আসলে মানে কষ্টের ভিতর দিয়ে গেছে। মাজেদুল হক, আপনার কাছে অন্য একটি বিষয় নিয়ে আসতে চাই, সেটি হচ্ছে আমাদের কিছুদিন আগে ঈদুল আজহা গেল, আমরা সেই প্রসঙ্গটা টেনেই বলছি যে চামড়া শিল্প নিয়ে কথা বলতে চাচ্ছি। চামড়া শিল্প উত্তরণে দেখাচ্ছে আমরা অনেকটাই পিছিয়ে, আমরা কেন এই বিষয়টা নিয়ে এগিয়ে যেতে পারছি না? আমাদের সংকটটা, চ্যালেঞ্জটা কোথায়? জি দেখেন যে চামড়া শিল্পর চ্যালেঞ্জ মানে বহুবিধ। আমি বলবো চামড়া শিল্পে প্রথম কি করা হলো, চামড়া শিল্পকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সরকার ব্যাংকিং ফ্যাসিলিটিস দেওয়া শুরু করলো। ঠিক আছে, ব্যাংকিং ফ্যাসিলিটিস দেওয়া হলো, যারা চামড়া খাতে যারা সংশ্লিষ্ট, চামড়া শিল্পে যারা সংশ্লিষ্ট তাদেরকে, ট্যানারি মালিক বলেন বা কারখানার মালিক বলেন, তাদেরকে ব্যাংকিং ফ্যাসিলিটিস দেওয়া হলো। কেমন ফ্যাসিলিটিস? আপনার এই চামড়া শিল্পে কিন্তু আপনার আমি যদি ডিসেম্বর 2024 পর্যন্ত আমি হিসাবটা বলি, এই শিল্পে কিন্তু আপনার লোন দেওয়া আছে 12,000 কোটি টাকা। দুঃখজনক কি জানেন, এই শিল্পে 5,000 কোটি টাকার কাছাকাছি খেলাপি ঋণ। এটা দুঃখজনক বাংলাদেশের জন্য। আচ্ছা, তাহলে সরকার তো চেয়েছিল তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, কিন্তু সরকার চাইলেও কি হবে, যারা ব্যাংক থেকে টাকাটা নিয়েছে তারা তো টাকাটা ফেরত দেয় নাই। তাহলে এই এবছরও 231 কোটি টাকা 30 কোটি টাকা লোন দেওয়ার কথা ছিল, কিন্তু হয়তো 130 কোটি টাকা দিছে শেষ পর্যন্ত। ব্যাংকগুলো আর ঋণ দিতে চাচ্ছে না, তার কারণ হচ্ছে যে আমার তো ঋণ সব খেলাপি হয়ে যাচ্ছে। তারা ঋণ নিচ্ছে কিন্তু খেলাপি হয়ে যাচ্ছে, এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে চামড়া শিল্পের সাথে সরকার বলছে যে এবার ঈদে মনে হয় 30 লাখ টন লবণ বিতরণ করা হয়েছে, কারণ চামড়া তো পচনশীল দ্রব্য, সেটাকে সরকার সাপোর্ট দিচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে 30 লাখ টন লবণ তারা সাপোর্ট দিয়েছে। কিন্তু লবণ সাপোর্টের মাধ্যম দিয়ে চামড়া শিল্পকে কম্পিটিটিভ করার জন্য, সারা বিশ্বের সাথে তাল মিলে চলার জন্য এটা যথেষ্ট নয়। তার কারণ কি, আপনি দেখতে পাচ্ছেন যে রপ্তানি পণ্যে আমরা বৈচিত্র্য আনতে পারিনি। আবার 1972, 73, 74, 75 সালে যে পণ্যগুলো আমরা রপ্তানি করতাম, সেই পণ্যগুলো এখন আর নাই। আমরা পাটজাত পণ্য রপ্তানি করতাম এক সময়, তাই না? সেই পণ্যটা এখন আমরা মানে আপনার সিগনিফিকেন্ট লেভেলে আমরা রপ্তানি করতে পারছি না। আচ্ছা, এক সময় আমরা জাহাজ নির্মাণ শিল্প খুব ভালো ছিল বাংলাদেশ, ঠিক আছে, ডেনমার্ক পর্যন্ত বাংলাদেশ থেকে জাহাজ নিয়ে গেছে, সেখান থেকেও আমরা যেন আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি এই শিল্প থেকে। তাহলে রপ্তানি পণ্যতে আমরা বৈচিত্র্য আনতে ব্যর্থ হয়েছি। তাহলে আমরা চামড়া এবং চামড়াজাত যে পণ্যগুলো আছে, এই কাঁচা চামড়াকে প্রক্রিয়াজাত করে এটাকে আপনার সংরক্ষণ করে এটার সাথে যে শিল্পগুলো জড়িত, সেই যেরকম জুতা শিল্প, সেই শিল্পগুলোকে আপনার সামনের দিকে এগিয়ে নেওয়া তো সম্ভব ছিল। এবং যেটা কিন্তু অনেক আপনার বাংলাদেশের সমকক্ষ অর্থনীতি এই কাজগুলো করছে, ভিয়েতনাম করছে অনেক, এটা থাইল্যান্ডও করছে অনেক। আমরা আবার আপনার কাছে আসবো। আমি যেতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে। আমরা আবারও সেই আমাদের দীর্ঘ ছুটির বিষয়টি নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশের ছুটি ব্যবস্থাপনায় কোনো স্ট্র্যাটেজিক ওয়ার্কিং গ্রুপ থাকা উচিত কিনা আপনি মনে করেন কিনা, যেটা হচ্ছে অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় নিয়ে ছুটি শ্রেণীবিন্যাস করতে পারে? না, আমার মনে হয় ছুটির বিষয় নিয়ে বেশি আলোচনা করলে সেটাও বেশি হয়ে যাবে। এটা না, কথা হচ্ছে খুব সিম্পল জিনিস, যে ছুটি পরিকল্পনাটা আগের থেকেই করতে হবে, রুটিন আগের থেকে থাকবে, এবং সবসময় সাবস্টিটিউট, অর্থাৎ ছুটি ঠিক আছে, আমার তো লোক সংখ্যা অফিসে যথেষ্ট বেশি পরিমাণ লোকেরাই, আমাদের দেশে যে উৎপাদনশীলতার যে স্টাইল, সেখান থেকে আপনি ভাগ করে
ও এসেনশিয়াল সার্ভিসগুলো যেন কোনো প্রকার ব্যাহত না হয়, সেইভাবে লোকবল তার ছুটির বিন্যাসকে ঘটিয়ে এটা কিন্তু করা যেতে পারে। আশা করি সেটা করা হবে। আমি একটু আসি চামড়ার বিষয়টা নিয়ে, কারণ আমরা যেসব কথাগুলো বলছি সবই কিন্তু অতীতের, নিকট অতীতের অভিজ্ঞতার আলোকে কথা বলছি। আমরা কিন্তু এখন চেষ্টা করছি বা করা উচিত হবে সবসময় যে কিভাবে এই অবস্থার থেকে এই অবস্থায় উত্তরণে কি করা যেতে পারে আর কি। আমি চামড়ার বিষয়টাকে যেটা বলি, কারণ আপনি দেখেন গত কয়েক বছর যাবৎ আমাদের দেশের এই গবাদি পশু এটা মূলত বাইরের থেকে আসতো, বহুদিন আগের থেকেই আসতো। এর ফলে আমাদের তাদের ওখানে যে বড় সমস্যাটা ছিল এই চামড়ার ব্যাপারে, সেটা হচ্ছে যে তারা প্রতিবেশীরা তারা টাকা আগের থেকে দাদন দিয়ে দিত। এমনকি বলতো তোমার গরুর দাম, আমি গরু দিচ্ছি, তোমার দাম লাগবে না, পরে টাকা দিও। শর্ত একটাই থাকতো, চামড়াটা আমারে দিবা। আমি তোমার এই কাঁচা চামড়া এটারে নিয়ে আমি প্রসেস করে, আমার বাড়ির পাশের লোক আমার এই চামড়া নিয়ে প্রসেস করে ভ্যালু এডিশন বাড়িয়ে বিশ্বে বিরাট কিছু করছে। কিন্তু আমি করছি না, কারণ আমি ওই গরুই আনতেছি ওর কাছে কথা দিয়ে যে চামড়া আমি তোমারে দিয়ে দেবো, একটা পয়েন্ট ছিল। সেইটা এখন পরিবর্তন ঘটেছে আমাদের দেশে। এখন গবাদি পশুর হয়েছে এবং গরু আমদানি যথেষ্ট কমেছে। ইট মিনস আমরা চামড়ায় আমরা একটা স্বয়ংভর অবস্থার দিকে যাওয়ার একটা সুযোগ পেয়েছি, এক। দুই হচ্ছে গত বছরও বা তার আগের বছরও আমি দেখেছি বহু মানুষকে চামড়ার কোনো মূল্য পায়নি এবং অনেকে চামড়া পুড়িয়ে ফেলছে। এবার যেটা খুব সিরিয়াসলি করা হয়েছে, আমি গ্রামেও সব জায়গায় দেখলাম, ইভেন বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথেও আমি ওখানকার মফস্বলের কয়েকটা সংবাদ সম্মেলন বা এটা ওটাতে ছিলাম, দেখছিলাম। এবার কিন্তু প্রত্যেকে কিন্তু অ্যাটলিস্ট ওই পাড়ার ওই যে কিছু মাস্তান লোকেরা এসে হয় আমারে দাও, নইলে তুমি বিক্রি করতে পারবা না, বা এই ধরনের। হ্যাঁ, এমনকি অনেক মক্তবে বা অনেক মাদ্রাসালারা দেখছি যে তার চামড়া বিক্রি করতে পারেনি। যে পরিস্থিতিটা ছিল সেই পরিস্থিতিটার থেকে অনেকটা করে চামড়াকে যাতে একটা ন্যূনতম মূল্যে বিক্রি করতে পারবে। এবং ওই যে লবণ দেওয়া হয়েছে, লবণ প্লাস আরও অন্যান্য দিয়ে কিন্তু পরিস্থিতিটাকে একটা রিভার্স করবার চেষ্টা কিন্তু আসলে শুরু করা হয়েছে বা যাচ্ছে। একদিনে তো হবে না সব কিছু। এখানে কিন্তু আমি মনে করি গবাদি পশুর সরবরাহর সাথে আমাদের নিজস্ব গবাদি পশুর উন্নয়নের যে পরিস্থিতি ঘটেছে এটার সাথেই আমি চামড়ার ওখানে যদি শৃঙ্খলা সুশাসন বলতে চাচ্ছে, এই জন্যই যে পাড়ার কিছু কি বলে মাস্তান ছেলে বলবে চামড়া সব আমারে দিবা, হ্যাঁ, তারপর সেই চামড়া নিয়ে সে কোথায় নিয়ে যাচ্ছে সেটা কেউ জানতে পারছে না, তখন কিন্তু এই হতাশার পরিবেশগুলো সৃষ্টি হয়। তা সুতরাং সেইটা রোধ করতে হবে, করে চামড়াকে, এবং আমি আবার বলছি চামড়াই কিন্তু আমাদের একটা অন্যতম সেকেন্ড ডাইভার্সিফাইড হতে পারে। আমি উদাহরণ দিচ্ছি এইভাবে, আমি জাপানে 6 বছর ছিলাম কমার্শিয়াল কাউন্সিলর। জাপানে কিন্তু আমাদের এই যে ব্ল্যাক বেঙ্গল গোট আছে না, এই গোটের চামড়া কিন্তু জাপানে, আমরা বাংলাদেশ কিন্তু নাম্বার 1 এক্সপোর্টার। কারণ এই চামড়ার এত কম্প্যাকশন এত ভালো, এবং জাপানের বেশ কিছু কিন্তু সানসেট ওই লেদার ইন্ডাস্ট্রি কিন্তু বাংলাদেশে এসছে, আর বাংলাদেশের সাথে আরেকটা ইটালির সাথে বেড়েছে। এই দুটোকে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে, রেখে আমরা যেন চামড়া ভালো উৎপাদন যদি করতে পারি এবং সেগুলোকে যদি আমরা প্রক্রিয়াকরণের মাধ্যমে যদি করতে পারি, আমি মনে করি এখানে একটা বিরাট একটা সম্ভাবনাময় শিল্প এটা। তো সেই প্রসেসটা শুরু আগেও ছিল, প্রয়াস ছিল, কিন্তু এবার একটু বাড়ানো হয়েছে, করতে হবে। এইটা সব ওনার আলোচনার থেকেও আমি এটা একটা খুব আশাবাদ ব্যক্ত করছি যে এই বিষয়টার প্রতি আমাদের আরও বেশি আলোচনা এবং নিয়ে আসতে হবে, ব্যবস্থা করতে হবে। আমি ওই যেটা দেখলাম যে ওই দিন জাস্ট ঈদের পরের দিন বাণিজ্য উপদেষ্টা আমাদের অঞ্চলে গিয়েছিলেন একটা অন্য প্রোগ্রামে। তো সেখানে সাংবাদিকরা, এবং তিনি ওখানেও যত সেই ওয়াজ পাড়া গায়ে যেখানে চামড়ার মাদ্রাসায় যেখানে ওই যে সব চামড়াগুলো হয়, তিনি নিজে সেখানে যেয়ে ভিজিট করেছেন, দেখেছেন যে এটার কি হচ্ছে। অর্থাৎ একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে খুব ডিপলি দিতে হবে, ইনভলভ হতে হবে, এনগেজড হতে হবে। কারণ এটা আমার একটা অত্যন্ত সম্ভাবনাময় শিল্প। আপনি গার্মেন্টসের বলছেন, ও তো 70% আমার ভ্যালু এডিশন
মানে আমার সব আমদানি নির্ভরের উপর থেকে 30% ভ্যালু এডিশন। আরে দিস চামড়া কুড বি 90% বা তারও বেশি ভ্যালু এডিশন হতে পারে, এবং এটা আমার সুনাম আছে। যেমন বললাম জাপানে এখনো ব্ল্যাক বেঙ্গল টাইগার, যাদের নিয়ে আমরা মানিকগঞ্জ এলাকায় 1000 কোটি টাকার ব্ল্যাক বেঙ্গল টাইগার মানে গোট উৎপাদনের প্রকল্প নিয়েছিলাম। এইগুলো খুব সুস্থিরভাবে, যেমন আমরা হাজারীবাগ থেকে যে সাভারে যে চামড়া শিল্পনগরে উঠালাম, ওটা করতে যেতে দেরি হয়েছে ঠিকই, নানান কথা উঠেছে ঠিকই, কারণ এটা বুঝতে হবে আপনার ভিতরেই কিছু কিছু নিরুৎসাহমূলক ব্যবস্থা থাকে যাতে আপনি এই শিল্পটা না গড়ে তুলতে পারেন। আপনি স্বয়ম্বর হন, এটা অনেকে হয়তো চায় না, এই জিনিসটা বুঝতে হবে। আমি আবার মনে করি শুধু চামড়া না, সকল ব্যাপারে আমাকে আত্মনির্ভরশীল, আত্ম উন্নয়নের ব্যাপারে আমাদেরকে চিন্তা চেতনায় ভাবনায় এগিয়ে আসতে হবে। আব্দুল মজিদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে যেতে চাই মাজেদুল হক আপনার কাছে। আমরা আবারও সেই ছুটির বিষয়টি নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে দীর্ঘ ছুটির সময় অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে কী ধরনের নীতিগত আসলে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন, কিংবা আমরা যদি বলি যে দেশে রোটেশনাল ছুটি চালু করলে কি এর সমাধান হতে পারে কিনা? জি, দেখুন যে যখন দীর্ঘ ছুটির যদি মানে রাষ্ট্র যদি পরিকল্পনা করে থাকে, তাহলে ব্যাংকিং খাত, কাস্টমস, বন্দর, এই খাতগুলা, স্বাস্থ্য, এই খাতগুলো, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, স্বাস্থ্য খাত, এই খাতগুলো আপনাকে রোস্টার বেসিস ছুটির ব্যবস্থা করতে হবে। এবং যখন 10 দিন বা 12 দিনের ছুটিতে থাকবে, এবং এটা কিন্তু স্ট্রং একটা মনিটরিং থাকবে তারা রোস্টার ডিউটি পালন করছে কিনা। কারণ আমি যদি আপনাকে বলি, ব্যাংকিংয়ের আইটি খাতে, মানে আইটি যে ডিপার্টমেন্ট, সেখানে কিন্তু রোস্টার বেসিস ডিউটি পালন করা হয়, ঠিক আছে। এবং যে যখনই এই ধরনের ছুটির বিষয় সামনে আসবে, যদি সরকার সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে আমরা বলবো যে এই যে বিশেষ করে যে স্বাস্থ্য খাত, আমরা যখন গ্রামে যাই তখন খুব ভয়তে থাকি। কারণ কি জানেন, যে বাচ্চাটাকে নিয়ে গেলাম, ডাক্তার তো নাই। যে বাংলাদেশে একটা ছুটি হইলে ঈদের সময় যে ডাক্তার থাকবে না, এটা কিন্তু আমরা মেন্টালি বিল্ড করে ফেলাইছি স্যার, টোটালি। যে সদর হসপিটালে ডাক্তার থাকবে না, এটা মেন্টালি আমরা বিল্ড করে ফেলাইছি। কেন? একটা রাষ্ট্র, আপনি তো বলছেন এবার বাজেটে কি বলা হয়েছে, যে টেকসই অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে টেকসই অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে আসবে? তাহলে একটা রুগ্ন জাতিকে দিয়ে তো আপনি টেকসই অর্থনৈতিক উন্নয়নও করতে পারবেন না, টেকসই অর্থনৈতিক ব্যবস্থাও করতে পারবেন না রুগ্ন জাতি দিয়ে। তাহলে ছুটির মানে এতদিনের ছুটির কবলে পড়ার কারণে আমরা কিন্তু জানি যে ডাক্তার তো থাকবে না, এই খাওয়া দাওয়া কিন্তু খুব কন্ট্রোল করতে হবে। তাই এইটাকে বিল্ড করে ফেলাইছি আমরা। কেন হবে এটা? এটা কি হওয়া দরকার ছিল? একদম ছিল না। আর আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে রাজস্ব আয়ের যে সময়টা, আমি টেকসই অর্থনৈতিক ব্যবস্থা করব, কল্যাণ রাষ্ট্র করব, আমি রাজস্ব আয় ছাড়া, দেশের আয় ছাড়া আমি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করব? যে দেশে আপনার কর টু জিডিপি রেশিও 7%, আর ঋণ টু জিডিপি রেশিও 36%, 39%, ঠিক আছে। তাহলে সে দেশে তো আপনার কর টু জিডিপি রেশিও থেকে আপনার ঋণ টু জিডিপি রেশিও বেড়ে যাচ্ছে। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে অর্থনৈতিক স্থবিরতা থাকলে আমার তো অর্থনীতি আরো সামনের দিনে আরো সমস্যার ভিতরে পড়বে। কারণ হচ্ছে যে আমার তো দেশের কর্মচাঞ্চল্যতা থাকতে হবে, আয় থাকতে হবে, সেই আয়টা বাড়ানোর জন্য, এবং সেবা, আয় এবং সেবা, এই দুটাকেই ঠিক রাখতে হবে যে কোনো ছুটির সময়। এবং আমি বলবো যে কোনো ছুটি রোস্টার বেসিস হবে, এবং গুরুত্বপূর্ণ খাতে। কারণ আমরা স্যার একটু আগে বলছিল যে যখন আমরা বন্যা হয় বা যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন তো ছুটি বাতিল করি আমরা, মানে রাষ্ট্র কর্মকর্তা তো ছুটি বাতিল করি। তাহলে আমরা ছুটি বাতিল করার কথা বলছি না, আমরা বলছি রোস্টার ডিউটির কথা বলছি। মানে একটা প্রতিষ্ঠানে যেন কাজ অচল হয়ে না থাকে, একজনের পরিবর্তে আরেকজন যেন সেখানে থাকতে পারে। আর সেই সাথে তো এই বিষয়টি এভাবে করা যায় যে কর্ম সময় নির্ধারণটা কমিয়ে আনা যায়। কর্মসময় আপনি করেন, কিন্তু ট্রানজাকশন আওয়ার যদি ব্যাংকের কথা বলি 3 ঘন্টা অবশ্য, তাহলে সবাই 3 ঘন্টা ট্রানজাকশন। আপনাকে ধন্যবাদ মাজেদুল হক। মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে একই প্রশ্ন আমি রাখতে চাই, সেটি হচ্ছে এই ছুটির বিষয়টাকে আসলে কিভাবে শ্রেণীবিন্যাসে নিয়ে আসা যায় এবং সঠিক নীতির মাধ্যমে কিভাবে এটি অর্থনৈতিক সহযোগিতা হিসেবে আমরা পেতে পারি। সেই সাথে আপনার কি মনে হয় দেশের রোটেশনাল ছুটি, অর্থাৎ যে মাজেদুল হক বলছিলেন রোস্টার ডিউটির বিষয়টা, এটা কি করলে ফলপ্রসূ হবে বলে মনে করেন কিনা? না, ফলপ্রসূ তো অবশ্যই হতে হবে, করতে হবে। আমরা যেমন ধরেন ওই যে আগের ঈদুল ফিতরে ছিল 7 দিন 8 দিনের মতো,
এবারে প্রায় 10 দিন। আমি জীবনেও কোনোদিন গ্রামে 7-8 দিন কাটাইনি, এবার কাটালাম এবং গতবার কাটালাম। এর মাঝখানেও কিন্তু আরেকটা ছুটি ছিল, কি একটা ছুটি ছিল প্রায় 3-4 দিন, হ্যাঁ 3-4 দিন। অর্থাৎ আমি যদি ছুটির হিসাবগুলো দেখি, বছরের শুরুতেই আমি ক্যালেন্ডারে যদি তাকাই, ঘুরে ফিরে দেখা যায় যে শনিবারের সাথে রোববারে একটা ছুটি পড়ে। আর রোববার ছুটি পড়া মানে হচ্ছে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত একটা কর্ম পড়বে। এই জায়গাগুলোতে আগের থেকে খুব প্ল্যান করে রাখতে হবে যে এসেনশিয়াল সার্ভিসগুলো যেন কোনোভাবে ডিসরাপ্টেড না হয়। ব্যাংকে ঠিক আছে 3 ঘন্টাই করেন, ডাক্তারের ঠিক আছে, যেমন ডায়াবেটিক সমিতির সাথে আমি জড়িত, আমরা বারডেমে কিন্তু খুব স্পেসিফিকভাবে একবারে রোস্টার করে বলে দিয়েছি যে এই ইমার্জেন্সি সার্ভিস এবং এগুলো এবং ডাক্তার অবশ্যই থাকবে, এটা কোনো হবে না, এবং ডাক্তাররা সেইভাবে করেন। আপনি যদি নিয়ম করে ফেলেন, ঠিক মতো করেন, তাহলে এটা তো আজকের ঘটনা না। আমাদের বাংলাদেশ 53 বছর বয়স হয়েছে। আমার 53 বছর বয়সের পরে আমার কেন ভাবতে হচ্ছে যে আমার এই ছুটি নিয়ে যে আজকে আমরা আলোচনাও করছি, এটা তো করার দরকার ছিল না। এটা তো কথা হচ্ছে যে আমার সিস্টেম শুড ওয়ার্ক এবং কাজ করা উচিত, সেটা দেখা উচিত। আর সেইটার সাথে এটা যেহেতু আমি একটু কর জিডিপি রেশিও নিয়ে একটু কথা বলবো, যেহেতু উনি 2বার এটা উল্লেখ করেছেন, এটা কর জিডিপি রেশিওটার সাথে আমি কিন্তু এই যে ঈদুল আজহার উদযাপনের ব্যাপারটার সাথে কিন্তু আমি একটা প্রতীকী হিসেবেও আনতে পারি। কর জিডিপি রেশিওটা কম হওয়া মানে কি, আমার অর্থনীতিতে বৈষম্য আছে, জিডিপি হচ্ছে কিন্তু কর আসতেছে না, আয় আছে কিন্তু কর দিচ্ছে না, সেই জন্য রেশিওটা মিলছে না। হ্যাঁ, যার যা কর দেওয়া উচিত সে যদি করটা দেয়, তাহলে কিন্তু কর জিডিপি রেশিও অটোমেটিক্যালি উঠবে, কারো টেনে তুলতে হবে না। এখন বোঝা যাচ্ছে যে এই সমাজে এমন কিছু ধনী লোক, এমন কিছু লোকের এমন কিছু আয় হয়েছে বা ব্যবস্থা হয়েছে যে তারাই কর দেয় না, না দেওয়াতে ওই আমার রেশিও হিসাবে মিলছে না। তারা কর দেয় না তো একটা বটে, তারা আরও বেশি যেটা করে বসে বসে, যে তারা অন্যের ব্যবস্থাগুলোকে আরও বেশি পঙ্গু করে দেওয়ার চেষ্টায় থাকে। ছুটি একটা তার একটা অন্যতম বিষয়। আপনাকে এটা ছুটির আনন্দ দেখেই দিল, আমি ঠিক আছে আপনার কাজ নাই, আপনি কাজ করেন না, হ্যাঁ আপনি ছুটির আনন্দে থাকেন, এইটা তো কথা হলো না। কথা হচ্ছে যে ছুটি তারাই ভোগ করছে। যেমন আমরা আমাদের একটা টোটাল হিসেব আছে, সেটা প্রায় বেশ বড় ধরনের টোটাল ঈদের যে খরচ হয় তার বড় ধরনের খরচটা হয় কিন্তু পরিবহনে, ওই যে মানুষের যাতায়াতে। আপনি দেখবেন যে ওখানে ট্রেনের টিকিট, বাসের টিকিট ঠিকই পাওয়া যাচ্ছে না বা হচ্ছে। প্লেনগুলো, যে প্লেন হয়তো 3200 টাকায় যে রুটে যায়, সেই এই সময় 48-52 করে ফেলছে, সে কিন্তু প্লেন বাড়াচ্ছে না বা রুট বাড়াচ্ছে না, সে টাকা বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ জানে যে এই সমাজে কিছু লোকের পয়সা আছে, সে আমি এটা 55 বললেও যা, 65 বললেও তাই সে দেবে। এই যে একটা এই শ্রেণীর এই খরচের এই বিষয়গুলোর থেকেই, এটার থেকে একটা প্রমাণ করে যে একটা অর্থনীতিতে বৈষম্য আছে বলেই এবং আয় বৈষম্য আছে বলেই এই ধরনের নানান ধরনের উদযাপন, উপলক্ষ্য, উপায়ন, নবায়ন, সোপায়ন, নবায়ন যাই বলি, সেগুলো কিন্তু চলে আসে। আমি আবার ওই জন্যই বলছি, এই অর্থে ট্যাক্স জিডিপি রেশিওকে তার যথাযথ সম্মানজনক অবস্থায় নিয়ে যাওয়ার জন্যে সকলকেই প্রযোজ্য পরিমাণ কর দেওয়ার জন্যই এগিয়ে আসা উচিত। এখানে একটা কথা বটে সবসময়, চোর তো চুরি করবেই, গৃহস্থ সজাগ থাকতে হবে। এখন গৃহস্থ আর কতক্ষণ সজাগ থাকবে? গৃহস্থ যদি চোরের সাথে মিলে যায় তখন কি অবস্থা হয়? এই অবস্থার থেকে বেরিয়ে আসতে হবে। চোরেরও চুরি করার বন্ধ করার ব্যাপারে তারও নিজেরও হতে হবে, কারণ সবসময় আমি পুলিশ দিয়ে চোরকে ঠেকাতে পারবো না। ও যদি ও চোরের ব্যাপারে নিজের ব্যাপারে যদি নিজে সতর্ক না হয়, আবার একই সাথে গৃহস্থ যার দেখার কথা সজাগ থাকতে হবে, যে বলছে আমার যত রেগুলেটরি যত প্রতিষ্ঠান আছে, যারা আছে, তারা যদি কখনো যদি দেখা যায় যে ওদের সাথেই মিশে গেছে, তাহলে তো হবে না। আমাদের এই বিভাজনটা, এই বিষয়টা আমাদের অবশ্যই চিন্তার মধ্যে আনতে হবে, বলতে হবে, ভাবতে হবে। এটা আমাদের অর্থনীতি। আমি এমন কোনো কাজ করব না যে আমি রাষ্ট্রকে এই চালাকি মনে করবো কেন যে আমি কর দেব না, দেখি উনি কিভাবে নেয়। এই প্রতিষ্ঠানকে ওই তো ওইভাবে বলছি আর কি, যে জিনিসটা দেখতে হবে এখানে প্রত্যেকেরই সচেতন হতে হবে। সচেতন ওই একা একা পুলিশ সচেতন হবে আর আমি অন্যায় করতে থাকবো, এইটা তো হবে না। পুলিশের সংস্কৃতি বাংলাদেশে আজকে থেকে না, এবং এটা পলিটিক্যাল গভর্নমেন্ট এটাকে আসলে মানে সাদা টাকা, কালো টাকা সবকিছু থেকে
যে মনে হচ্ছে সুযোগটাই দেওয়া হচ্ছে, ভাবকান হয়ে যায় আর কি। এরকম কেন হয়? কারণ ওই যে টাকা, আমি বলি দুর্নীতির বড় ক্ষতিটা হচ্ছে দুর্নীতি যে করে সে টাকাটা তো নিয়ে নেয়, নিয়ে ওই পাশে চলে যায়। এখন দুর্নীতি যে দমন করবে তারও সে কিনে ফেলে। সে এমন কিছু না করুক যে তার টাকায় যেন টান না পড়ে বা তার যেন না দিতে হয়। যে সরকারকে এখন আপনার ধরেন কতভাবে চেষ্টা করতে হচ্ছে ওই যে টাকা চুরি হয়ে গেছে, মানে বিদেশে চলে গেছে টানার জন্য, এই চেষ্টা করবার পথে বাধা কেন হচ্ছে? নিশ্চয়ই তারা আর একটা ইয়ে করছে। আমরা ওটা শেষ করে দিই। করের দিক থেকে প্রশ্ন আসলে তো আরেকটি প্রশ্ন থেকে যে সেটা এনবিআর এর একটি ব্যর্থতার কথা কিন্তু উঠে আসে। দেখা যাচ্ছে যে যে কোম্পানি বা যারা কর দিচ্ছেন প্রকৃতপক্ষে করদাতা যারা, তাদের উপর আরো কর চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ব্যর্থতা রয়েছে। যা আরো নতুন করে যারা করদাতা হয়েছেন তাদের দিকে তাদের আপনি সরাসরি বলতে পারেন যে এনবিআর এর ব্যর্থতা, আমি ওইভাবে মনে করি না। ব্যর্থতা সকলের। যিনি সগৌরবে ফাঁকি দেন, যিনি সগৌরবে ওনার সাথে প্ল্যান করেন, এটা তিনিও দায়ী। তাকে তার কথাটা আপনাকে ধরতে হবে, বলতে হবে। কারণ ওই জনবল দিয়ে লোক দিয়ে তো হবে না। কেন এই ব্যর্থতা কার? ব্যর্থতা উভয়ের। আপনি ফাঁকি দেবেন, আপনি প্ল্যান করে রাখছেন, আপনি ফাঁকি দেবেন, তাহলে আপনার ধরা অত সোজা না, সহজ না। ও তখন ওর সাথে আপনার সাথে মিশে যেতে পারে এবং যাচ্ছে, আপনি নিশ্চয়ই ফাঁকি দিচ্ছেন। আমাদের হাদিসে তো ওইটা কথাই ওই জন্যই আছে, আর রাশি আর মুরতাশি ফিন্নারে, দুজনেই কিন্তু দোজখে যাবে। যে দেখেন একটা দুর্বলতার কথা বলি স্যারের সাথে একটু আমি করি, সেটা হচ্ছে যে এই যে কালো টাকা সাদা করলেন, তাহলে যারা নরমাল ট্যাক্স পেয়ার, রেগুলার ট্যাক্স পেয়ার, তাদেরকে আপনি মানে নিরুৎসাহিত করছেন। আর ব্ল্যাক ইকোনমিকে আপনি যারা আসলে কর ফাঁকি দেয়, যারা কর অব্যাহতি দিয়েছেন যাদের জন্য, তারাই তো কিন্তু আসলে এই আপনার তাদের জন্য আপনার এই আইনটা করছেন। তাহলে রাষ্ট্রীয় যে পলিসিগুলো, সেই রাষ্ট্রীয় পলিসিও কিন্তু অনেকটা ব্যর্থতা রয়েছে, কারণ নিরুৎসাহিত করছি। ব্যর্থতা তো একটা ডিপার্টমেন্টকে বলে তো কথা না। কথা হচ্ছে যে আমার দৃষ্টিভঙ্গি, আমি দৃষ্টিভঙ্গিতে কতটা স্বচ্ছ আছি সেইটার উপরেই নির্ভর করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। ধন্যবাদ জানাচ্ছি মাজেদুল হক, আপনাদের দুজনকে আরো একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিজনেস টাইমসের আয়োজন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।